চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ক্রীড়াবিদ ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি সাদিয়া সুলতানা হ্যাপি। শুভ সকাল আপু, কেমন আছেন? আপনাকে অনেক ধন্যবাদ। আমি বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আপু, আমরা জানি যে আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নে বাংলাদেশের প্রথম দুজন নারী যাচ্ছেন যিনি কোয়ালিফাই করেছেন। আপনি এবং আপনার সাথে আরেকজন আছে, তো এটা তো আমাদের জন্য বিশাল একটা অর্জন। আপনার অনুভূতিটা কেমন কাজ করছে এই মুহূর্তে? আসলে বিষয়টা অনেক গর্বের এবং আনন্দের। বাংলাদেশ থেকে নারী হিসেবে এখনও পর্যন্ত কোনো নারী বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়রনম্যান 70.3-তে এবং ফুল আয়রনম্যানে এখনও খেলতে যাননি, কিন্তু এবার আমরা সেপ্টেম্বর মাসে ফ্রান্সের নিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়রনম্যান 70.3 বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে আমি কোয়ালিফাই করেছি 40 থেকে 44 বয়স ক্যাটাগরি ভিত্তিক, এবং আরেকজন নারী অ্যাথলেট তিনিও যাচ্ছেন। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নশিপে আমরা দুজনেই একবারই নতুন। আচ্ছা, এই যে এই অর্জন পর্যন্ত আসার আগের যে পূর্ব প্রস্তুতি ছিল সেটা তো নিশ্চয়ই সহজ ছিল না। সেই পূর্ব প্রস্তুতি আপনার জন্য কেমন ছিল? কতটা চ্যালেঞ্জিং সময় পার করেছেন আপনি? আমি এই যাত্রাটা শুরু করেছি গত বছরের জুলাই মাসে 10 তারিখ থেকে। আমার এই যাত্রায় আমার অসংখ্য চ্যালেঞ্জ ছিল, যেহেতু আমি ফুল টাইম গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার এবং আমার দুটি কিডস আছে। এজন্য হচ্ছে আমার যাত্রাটা একটু কঠিন ছিল। আমি প্রতিদিন 5টা বা 4টার দিকে ঘুম থেকে উঠতে লাগতো আমার কাছে। আমি এই সময় হচ্ছে আমার কিভাবে আমার দিনটাকে পার করব, কিভাবে নিজেকে প্রস্তুতিতে অংশ নেব, সেগুলো নিয়ে প্ল্যান করতে হতো। সেজন্য আমাকে প্রতিদিনের ট্রেনিংয়ের প্রত্যেকটি পার্ট করা লাগতো, কখনো সাঁতার, কখনো সাইক্লিং, কখনো রানিং। এভাবে আমি আমার একজন কোচ আছেন আরিফুর রহমান, কোচের কাছ থেকে আমি প্রশিক্ষণটা নিয়ে থাকি, এবং এরপর বাচ্চাদের স্কুল এবং অফিস যাত্রাটা থাকে। আসলে খুব চ্যালেঞ্জিং একটি বিষয়। এবং যদি বলি যে সীতাকুণ্ডের সাগর পাড় থেকে শুরু করার আপনার সেই জার্নিটা, সেটা যে এখন পর্যন্ত পৌঁছেছে ফ্রান্সের নিস শহরে, তো এই যে পুরো জার্নিটা বাংলাদেশ থেকে ফ্রান্সের যে গন্তব্যতে পৌঁছানো, এবং একজন নারী হয়ে পরিবার সামলিয়ে সেই জায়গা থেকে নিজেকে বিল্ড আপ করে নিজের মেন্টালকে আরও বেশি স্ট্রং করে, মেন্টালি নিজেকে আরও বেশি ক্যাপেবল রেখে, এই বিষয়গুলো একজন নারীর জন্য তো অবশ্যই চ্যালেঞ্জিং, যেটা আপনি বলছিলেন। পাশাপাশি কিন্তু নিজেকেও ঠিক রাখাটাও দরকার, পরিবারের পাশাপাশি নিজের টেক কেয়ার করাটা এবং প্র্যাকটিসের মধ্যে থাকা, সেই কাজগুলো আপনি কিভাবে করেছেন? সব কিছুর জন্য প্রয়োজন হচ্ছে লাইফস্টাইল। কারণ আমরা যখন জীবনটাকে সুন্দর একটি অধ্যায়ে নিয়ে যেতে চাইব, তখন আমাদের প্রয়োজন হয় কিভাবে আমি ডিসিপ্লিন মেনটেন করব, ঠিক কখন ঘুমাতে যাব, কখন ঘুম থেকে উঠব, আমার স্ক্রিন টাইম কেমন হবে, এসব বিষয়গুলো আমি সেগমেন্ট করে রাখি। এবং কিছুটা ব্যালেন্স করতে কষ্ট হয়, কারণ হচ্ছে এত দায়িত্ব একসাথে পালন করা লাগে। আর এর মধ্যে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ ফেস করেছি আমি সাঁতার নিয়ে, কারণ সাঁতারের জন্য নারীদের উপযুক্ত কোথাও সুযোগ নেই খোলা, যেহেতু আমাদের আয়রনম্যানে ওপেন ওয়াটারে সাঁতার করতে হয়। সেজন্য সুযোগটা ঢাকা শহরে খুবই কম। আমার বাসা থেকে দেখা যেত 200 মিটার বা 400 মিটার দূরে গিয়ে আমাকে সাঁতার প্র্যাকটিস করতে হয়। আর সুইমিং পুলের টাইমগুলো আমার সাথে অ্যাডজাস্ট হয় না, কারণ মেয়েদের যে টাইমিং স্লট থাকে সেগুলো হচ্ছে আমার অফিস টাইমের সাথে কন্ট্রাডিক্ট করে। সাঁতার নিয়ে এই চ্যালেঞ্জটা আমি ফেস করি। আর সাইক্লিং নিয়েও চ্যালেঞ্জ হচ্ছে, আমার বাসা যেহেতু মগবাজারের কাছে, আমার 300 ফিটে গিয়ে সাইক্লিং করতে হয়। সেক্ষেত্রে রাস্তায় অনেক অটো রিক্সা থাকে, এসব সামলে, যানজট সামলে ওখানে যেতে হয় প্র্যাকটিসের জন্য। একজন নারী হিসেবে এই যে ব্যালেন্স করা এবং সব কিছু মিলিয়ে, অনেক নারী আছে যারা বিয়ের পরে স্পেশালি তাদের স্বপ্নটাকে বিসর্জনে দিয়ে ফেলে এবং পরবর্তীতে তারা সেটি নিয়ে কাজ করার সময় হয়ে ওঠে না এবং তাদের মনোবলও সেটা থাকে না। সেই জায়গায় আপনি মনোবল দিয়ে কাজগুলো করেছেন, এবং কোন কোন কাজগুলো আছে যেগুলো নারীদের জন্য আরেকটু সহজ করলেও হয়, বা নারীরা যেন আরও এগিয়ে যেতে পারে, সেজন্য সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা যেতে পারে? কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় মানুষের সীমা আসলে কখনো একটা জায়গায় থেমে থাকার না,
প্রতিটা যাত্রা পয়েন্ট বয়সের সাথে রিলেটেডও না, কারণ আমরা যদি চাই মন থেকে কোনো কিছু, সেটা অবশ্যই আমরা করতে পারবো। এটা আগে আমাদেরকে আমাদের মানসিক শক্তিতে নিয়ে আসতে হবে। এবং যারা অধ্যবসায় করে এবং কনসিস্টেন্ট থাকতে পারে, তাদের জন্য যে কোনো কাজ অসম্ভব না। আমাদের আয়রনম্যানের মূল স্লোগান কিন্তু এনিথিং ইজ পসিবল। সো আমি চাই প্রতিটি নারী যারা আছে, বিশেষ করে আমার বয়সী 40 থেকে 44 ক্যাটাগরি যারা আছে এবং তার থেকে তদূর্ধ্ব যারা আছে, তারা কিন্তু নিজেকে নিয়ে থেমে থাকার ঠিক নয়। তাদের নতুন করে স্বপ্ন দেখা উচিত। 40ও হতে পারে একটি মানুষের জীবনের নতুন অধ্যায়, এবং মানুষের কোনো বাধা আসলে বিষয় না। আমরা জাস্ট মনস্তাত্ত্বিকভাবে নিজেকে গণ্ডির মধ্যে আটকে ফেলি। একদম। এবং এর পাশাপাশি যে অনেক ধারণা আছে, যদি বলি খেলাধুলার সেক্টরে, অন্যান্য সেক্টরে তবুও যদি নারীরা অংশগ্রহণ করে, যদি জব করেন, যেমন আপনি অলরেডি একজন সরকারি লেভেলের জব হোল্ডার, এবং সেটার পাশাপাশি আপনি একজন খেলোয়াড় হিসেবে আছেন, তার পাশাপাশি ফ্যামিলি সামলাচ্ছেন, সন্তান সামলাচ্ছেন, নিজের প্রতি টেক কেয়ার করছেন, এটা অনেক বড় একটা বিষয়। তো এই যে অনেক বিষয়গুলো থাকে নারীদের ক্ষেত্রে চ্যালেঞ্জিং, এবং ফ্যামিলি থেকে যে সাপোর্টটা, সেটা কতটুকু পেয়েছেন বা কতটুকু জরুরি? আসলে পরিবার ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। পরিবারে কোনো বিষয় নিয়ে দেখা যাবে, ম্যানেজমেন্ট নিয়ে কখনো রাগ অভিমান থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু পরিবারের সাপোর্ট ছাড়া এই যাত্রাটা আসলে অসম্ভব। যেহেতু আমাদের এই স্পোর্টসটা এন্ডিউরেন্স স্পোর্টস, এখানে প্রচুর সময় দিতে হয়। যেমন আজকে যখন আমি 2500 মিটার সাঁতার করলাম, আমার বাসায় এসে দেখে আমার বাচ্চার স্কুলের টাইম হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড অসুস্থ, একটু রাগ করেছিল, কিন্তু দেখা গেছে এটা কিন্তু পজিটিভলি নিতে হবে। কারণ আমি এই জায়গায় আরও আর্লি উঠে যাওয়া উচিত ছিল, তাহলে ব্যালেন্সটা আরও ভালোভাবে করতে পারতাম। তো আমার কাছে মনে হয় ফ্যামিলির সাপোর্ট ছাড়া কোনোভাবে আমার এই যাত্রা সফল হতো না। এবং আমার চায়নাতে আমি যখন আয়রনম্যান 70.3 দিতে যাই, আমার ফুল যাত্রার মোমেন্টগুলোতে আমার হাজব্যান্ড আমাকে যেভাবে কোঅপারেট করেছে, আমি মনে হয় এটা কোনো দিন আমি ভুলতে পারবো না। এই যে প্রতিযোগিতাতে আপনি অংশগ্রহণ করেছিলেন, যেটাতে আপনি কোয়ালিফাই করেছেন আয়রনম্যান 70.3, সেখানে কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন ছিল সবচেয়ে বেশি, এবং আপনাকে রিফর্ম করার জন্য কি কি বিষয় নিয়ে আরও বেশি কাজ করতে হয়েছে? আমাকে বেসিক্যালি, যেহেতু আমাদের আয়রনম্যান 70.3 হচ্ছে 3টা সেগমেন্টের, সাঁতার, সাইক্লিং এবং রানিং। সো 3টা সেগমেন্ট নিয়ে আমাকে কাজ করতে হয়েছে, কারণ আমি একদমই হচ্ছে সীতাকুণ্ডে বেড়ে উঠলেও এই স্পোর্টসগুলোর সাথে ছিলাম। কিন্তু দেখা গেছে আমি যখনই জানতে পেরেছি আয়রনম্যান সম্পর্কে, তখন থেকে আমি প্রথমে রান দিয়ে শুরু করি, তারপর সাইক্লিং, তারপরে সুইমিং। এভাবেই আমি নিজেকে প্রস্তুত করেছি। আর আমি মনে করি চেষ্টা থাকলে পারা যায়। অবশ্যই চেষ্টাই সকল কিছুর একদম শুরুতেই দরকার। এখানে একটু বলে রাখি, আমাদের আয়রনম্যান 70.3-তে 1.9 কিলোমিটার সুইমিং করতে হয়, এবং এর সাথে সাথেই সাইক্লিং করতে হয় 90 কিলোমিটার, এবং এরপরেই রানিং করতে হয় 21.1 কিলোমিটার। বাহ, ভেরি চ্যালেঞ্জিং। টোটাল 113 কিলোমিটার। মাই গড। তো এইটা তো আয়ত্ত করার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে। আপনি কত ঘন্টা এটার পেছনে সময় দিয়েছেন? প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা আমাদেরকে এর পেছনে সময় ডেডিকেটলি দিতে হয়। কারণ হচ্ছে অনেক স্ট্রেংথ ট্রেনিং করতে হয় আমাদেরকে, এবং প্রত্যেকটা সেগমেন্টের জন্য আলাদা আলাদাভাবে প্রস্তুতি করা লাগে। কখনো ইনডোর, কখনো আউটডোর, কখনো আপহিল, কখনো ফ্ল্যাট রাস্তায়, এভাবে আমাদের প্র্যাকটিসগুলো চলতে হয়। বা কখনো এমন মনে হয়নি যে না আর পারছি না, আমার এখন থেমে যাওয়া উচিত বা হবে না? হ্যাঁ, এটা সবসময় মনে হয়। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার সময় মনে হয় আধা ঘন্টা নিজের সাথে ফাইট করতে হয়, যে হচ্ছে আজকে না, আজকে আর করবো না, টায়ার্ড লাগছে। বা মেয়েদের হচ্ছে দেখা যায় কখন মান্থলি আমাদের আপস ডাউন থাকে, তখনই দেখা যায় ইচ্ছে করে না, কিন্তু তারপরও আমাদেরকে কন্টিনিউ করতে হয়। তখন কিভাবে নিজেকে আপনি ব্যালেন্স করেছেন, নিজেকে কি বুঝিয়েছেন ওই মুহূর্তে? আমি একটা জিনিস বিশ্বাস করি, প্রতিটি মানুষের একটা টার্গেট থাকা উচিত, যে আমি এই লক্ষ্যে পৌঁছাবো, এবং এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে পরিশ্রম করতে হবে।
আর আমি আমাকে কিভাবে দেখতে চাই আমার আয়নায়, সেটা আমাকে প্রতিদিন রিড করতে হয়, প্রতিদিন আমাকে প্ল্যান করতে হয় এই জায়গায় আমি আমাকে দেখতে চাই। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন যে গোল আগে সেট করতে হবে, তারপর সে অনুযায়ী এগিয়ে যেতে হবে। আচ্ছা, আগামী সেপ্টেম্বরে ফ্রান্সের বিশ্ব মঞ্চে আপনি বাংলাদেশের লাল সবুজের পতাকা বহন করবেন। এই অনুভূতিটা বাংলাদেশি হিসেবে ফ্রান্সের মতো একটা জায়গাতে লাল সবুজের পতাকার যে একটা অন্যরকম অনুভূতি আপনি সেখানে জাগ্রত করতে যাচ্ছেন, তো এই বিষয়টা বাংলাদেশের জন্য কিরকম মেসেজ বহন করছে? আসলে বাংলাদেশের নারীরা যে সীমা ছাড়িয়ে যেতে পারে শুধু সুযোগের ইচ্ছা শক্তি এবং সুযোগ, এই দুটার সমন্বয় যদি থাকে, আমি মনে করি নারীরা অনেক দূর যেতে পারে। ফ্রান্সে যখন বাংলাদেশে পতাকা বহন করব, ইনশাআল্লাহ সেটা পুরা বিশ্ববাসীকে কানেক্ট করতে পারবে, কারণ বিশ্বের সব দেশ থেকে অ্যাথলেটরা আসে এখানে। স্পোর্টস এমন একটি সেগমেন্ট যেটার মাধ্যমে পুরো দেশ কিন্তু রিপ্রেজেন্ট হয়। সেখানে অনেকগুলা ইনস্টিটিউশন, অনেক প্রতিষ্ঠান কাজ করে, তারাও সেখানে সংযুক্ত থাকে। আমরা যখন চায়নাতে গেছি তখন দেখেছি বিশ্ব বাজার উন্মুক্তকরণের জন্য এ ধরনের ইভেন্টগুলোর ভূমিকা অনেক বেশি। আমাদের যারা এমএনসিগুলো আছে এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো আছে, তারা যদি এ ধরনের স্পোর্টস ইভেন্টগুলোর সাথে এগিয়ে আসে, আমি মনে করি তাদের প্রোডাক্ট প্রমোশন থেকে শুরু করে তাদের প্রতিষ্ঠানের পরিচিতি অনেক দূর বিশ্বমানের পর্যায়ে পৌঁছে যাবে। একদম। এবং এই ক্ষেত্রে যারা নারী ক্রীড়াবিদ রয়েছেন বা খেলোয়াড় রয়েছেন, তাদের জন্য এটা কত বড় একটা মেসেজ হতে চলেছে? চাইলেই আমরা সব করতে পারি, শুধু আমাদের হাতের ডানাটা আমরা যেন সঠিকভাবে এগিয়ে নিতে পারি। কারণ হচ্ছে প্রতিটা যাত্রায় কিছু প্রতিবন্ধকতা থাকে, কিন্তু নিজেকে সেখানে থামিয়ে না রেখে সেখান থেকে শুরুটা করতে হবে, আমি এটাই বিশ্বাস করি। এবং নারীদের জন্য খেলাধুলার সেক্টরে তো অনেক বেশি চ্যালেঞ্জিং আছেই। আপনি তো অনেক কিছু চ্যালেঞ্জ ফেস করেছেন, যেগুলো হয়তো বা আপনার প্রশিক্ষণ যেখানে নিয়েছেন সেখানে কেন্দ্র থেকে কিংবা আদার্স ফ্যামিলি তো সাপোর্ট করছে, এছাড়া আনুষঙ্গিক আর কোন বিষয়গুলো রয়েছে যেগুলো হয়তো বা যদি সলভ করা যেত তাহলে নারীরা হয়তো বা আরও বেশি সাহস পেতেন এই সেক্টরে অংশগ্রহণ করার জন্য? কি মনে হয় আপনার? আমার কাছে মনে হয় নারীদের প্রথমত যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটু সুযোগ। সাইক্লিংয়ের জন্য আমি দেখেছি চায়নাতে আমাদের হাইওয়ের অর্ধেক রাস্তায় শুধু সাইক্লিংয়ের জন্য রাখা হয়েছে, এবং প্রতিটি 1 কিলোমিটার পরপরই হচ্ছে লেক আছে। তো এই যে একটা সুযোগ রানিং করার, সাইক্লিং করার, সুইমিং করার একটা সুযোগ, এই অপরচুনিটিগুলো আমাদের দেশে খুবই কম। মেয়েরা চাইলেই কিন্তু এগুলো করতে পারবে যদি সরকার বা বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই ধরনের সুযোগগুলো নিয়ে আসে সহজভাবে। এর পাশাপাশি আমি মনে করি নিজের ইচ্ছা শক্তিটাই বড় বিষয়, কারণ প্রতিবন্ধকতা থাকবেই। আপনার শুরুটা হয়েছিল কবে যে খেলাধুলার সেক্টরে? আমি চাকরিতে যোগদানের পর থেকে আমার অফিসের যে টুর্নামেন্টগুলো হতো ইয়ারলি, ছোটবেলায় খেলা হতো না? ছোটবেলায় খেলেছি, একদম গ্রামের যে খেলাগুলো আছে, সাঁতার, গ্রামের গোল্লাছুট খেলা, তারপর গাছে ওঠা, ওই ধরনের সব ধরনের খেলাগুলো আমি খেলেছি। কিন্তু সাইক্লিং কেনার ক্ষেত্রে সাইকেল কেনার ক্ষেত্রে আমার একটা বিশেষ স্মৃতি আছে। সেটা হচ্ছে আমি সাইকেল শেখার আগেই কিন্তু সাইকেল কিনেছিলাম, এবং আমার ম্যাটারনিটি লিভে থাকাকালে আমি সাইক্লিং শিখেছি। সো সাইকেল নিয়ে আমার একটা বিশেষ ভালো লাগা আছে। এবং অন্যান্য বিষয়গুলো, খেলাধুলার সাথে আমার অফিসে আমি ক্রীড়া সংগঠক হিসেবে কাজ করতাম। কোনো নারী আমার অফিসে এগিয়ে আসতো না, কিন্তু আমার ক্রিকেট দল ছিল, আমার নিজস্ব ফুটবল দল ছিল, সেই জায়গাগুলো আমি নার্চার করতাম। বাহ, খুব ভালো। অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে কথা বলে খুবই ভালো লেগেছে। অনেক শুভকামনা আপনার জন্য, এবং অবশ্যই চাই যে আপনি যে ধরনের অ্যাচিভমেন্ট এখন করেছেন এরকম আরও সামনে আরও ভালো কিছু হোক, এবং বাংলাদেশে যারা রয়েছেন খেলোয়াড়, যারা স্পেশালি নারীরা যারা খেলতে চান, তাদের জন্য আরও বেশি সহজ যেন হয় সব কিছু। ভালো থাকবেন সবসময়। আবারও ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো।
এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।